ওয়েলকাম রেসপেক্টেড টিচার্স এন্ড ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, প্রথম চ্যাপ্টারে আগের ভিডিওতে যতটা হয়েছিল আমি তারপর থেকে বোঝানোর চেষ্টা করছি। আগের ভিডিওতে মোটামুটি স্বর্ণপত্র তড়িৎবীক্ষণের ফার্স্ট পার্টটা হয়েছিল, অর্থাৎ স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কিভাবে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয় করছিলাম। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে 2 নম্বর পরীক্ষাটা করব, যেটা হচ্ছে আধানের প্রকৃতি নির্ণয়। মানে কোনো বস্তুতে কি ধরনের আধান আছে সেটা আমরা এবার নির্ণয় করব। আধানের প্রকৃতি। দেখো, আধান 2 ধরনের হয়, তোমরা আগেই দেখেছো, পজিটিভ আর নেগেটিভ আধান। তাহলে আধানের প্রকৃতি মানে কোনো বস্তুতে পজিটিভ আধান আছে না নেগেটিভ আধান আছে সেটা আমরা নির্ণয় করবো। তো কিভাবে নির্ণয় করবো, দেখো আমি একটা স্বর্ণপত্র আঁকছি আগেই। তাহলে প্রথমে হচ্ছে একটা ধাতব চাকতি, সেই চাকতির মাঝখান থেকে একটা দণ্ড, ধাতব দণ্ড যুক্ত, যে ধাতব দণ্ডের শেষ প্রান্তে দুটো খুব পাতলা সোনার পাত যুক্ত, এবং এই দণ্ডের হাফ অংশকে স্বর্ণপত্র যে দিকটায় আছে সেই অংশটাকে আমরা কি করছি, একটা অন্তরকের তৈরি বাক্সের মধ্যে রেখে দিচ্ছি। এবার দেখো, আধানের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে স্বর্ণপত্রটা স্বর্ণপত্র যন্ত্রটাকে আমাকে যে কোনো এক ধরনের আধান দ্বারা আহিত করে নিতে হবে। মানে বস্তুটায় বা যন্ত্রটায় যে কোনো এক ধরনের আধান তুমি আগে থেকে দিয়ে দাও। আমি ধরে নিচ্ছি আমি এই যন্ত্রটায় প্রথম থেকেই প্লাস আধান দিয়ে দিলাম, পজিটিভ আধান। তাহলে চাকতিতে দিলাম বা যন্ত্রে দিলাম, মানে সেটা ধাতব দণ্ডের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়বে এবং একদম স্বর্ণপত্রগুলো এসে জমা হবে। তাহলে যেহেতু দুটো স্বর্ণপত্রই পজিটিভ আধানে এখন আছে, তাহলে তারা পরস্পরকে কি করবে, সমধর্মী আধান মানে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করে কি হবে, বিস্ফারিত অবস্থায় থাকবে, অর্থাৎ পরস্পর থেকে দূরে সরে থাকবে। ঠিক আছে? তাহলে আধানের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাকে প্রথমেই স্বর্ণপত্রটাকে কি করতে হবে, যে কোনো একটা আধানের দ্বারা আহিত করে নিতে হবে। ঠিক আছে, চলো এবার আমরা যে বস্তুটার আধানের প্রকৃতি মাপতে হবে সেই বস্তুটাকে এই স্বর্ণপত্রের চাকতির সঙ্গে টাচ করাবো। ঠিক আছে, ধরো একটা বস্তুকে আমি, এই বস্তুটায় কি আধান আছে আমি জানি না, এই বস্তুটাকে কি করছি, আমি স্বর্ণপত্রের চাকতির সঙ্গে টাচ করাচ্ছি। ঠিক আছে, তো দেখো স্বর্ণপত্রে প্রথমে কি আধান ছিল, পজিটিভ আধান দ্বারা আমরা আহিত করেই রেখেছিলাম। এবার এই বস্তুটাতেও যদি পজিটিভ আধান থাকে, যদি বস্তুতে পজিটিভ আধান থাকে কি হবে, যখন আমি এই দণ্ডটাকে বা এই বস্তুটাকে স্বর্ণপত্রের চাকতির সঙ্গে যখন আমি টাচ করাবো কি হবে, এখান থেকে কিছু পজিটিভ আধান স্বর্ণপত্রে এসে জমা হবে বা চাকতিতে এসে জমা হবে। তাহলে এখানে আগে থেকেই পজিটিভ আধান ছিল, আরো পজিটিভ আধান এখানে এসে জমা হচ্ছে। শুধু এখানে নয়, এই আধানগুলো কিছু অংশ এই দণ্ডের মধ্যে দিয়ে স্বর্ণপত্রে এসে জমা হবে। তাহলে স্বর্ণপত্রে কি হচ্ছে, আধানের পরিমাণ আগে যা ছিল তার থেকে বৃদ্ধি পেল। তাহলে যদি আধানের পরিমাণ বৃদ্ধি পায়, এরা পরস্পরকে বেশি বলে বিকর্ষণ করে ফেলবে। তাহলে আগে তারা যতটা বিস্ফারিত ছিল, এখন বিস্ফোরণের পরিমাণ কি হবে, তার থেকে বেড়ে যাবে আরো। তাহলে তাহলে এখন বিস্ফোরণ কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে যদি কোনো বস্তুকে স্বর্ণপত্রের চাকতির সঙ্গে টাচ করানোর পর দেখা যায় স্বর্ণপত্রের বিস্ফোরণ বেড়ে গেছে, তার মানে বুঝতে হবে বস্তুটা স্বর্ণপত্রের সঙ্গে সম আধানে আছে। অর্থাৎ স্বর্ণপত্রকে আমি জানি প্রথম থেকে কি আধানে আহিত করে রেখেছিলাম, অর্থাৎ পজিটিভ আধান। তাহলে বুঝতে হবে বাইরের বস্তুটাও কি আধান ছিল, অবশ্যই পজিটিভ আধান, যদি বিস্ফোরণ বৃদ্ধি পায়। আচ্ছা, যদি এটা নেগেটিভ আধানে আহিত হতো কি হতো, যদি এটা নেগেটিভ আধানে আহিত হতো তাহলে দেখো, যখন আমি এই বস্তুটাকে স্বর্ণপত্রের চাকতির সঙ্গে টাচ করাতাম, এখানের নেগেটিভ আধান এখানের কিছু পজিটিভ আধানকে কি করে দিত, ব্যালেন্স করে দিত। তাহলে এখানের পজিটিভ আধানকে এখানের নেগেটিভ আধান দ্বারা কি হচ্ছে, কিছু আধান ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে এখানে আগে যা আধান ছিল তার থেকে
আধান কিছুটা কি হলো, কমে গেল, অর্থাৎ নেগেটিভ আধান দ্বারা ব্যালেন্স হয়ে গেল। তাহলে যদি এখানে আধান কমে যায় তাহলে টোটাল যন্ত্রটাতেই আধানের পরিমাণ কমে গেল। তাহলে বিস্ফার প্রথম অবস্থায় প্রথমে স্বর্ণপত্র দুটো যে জায়গায় ছিল, যদি আধান কমে যায় কি হবে, তাদের বিকর্ষণ বলও কমে যাবে, অর্থাৎ বিস্ফোরণ কি হবে, কমে যাবে। তাহলে যেহেতু আধানের পরিমাণ কমে যাচ্ছে তাদের মধ্যে বিকর্ষণ বলও কমে যাচ্ছে, অর্থাৎ কি হবে, বিস্ফোরণ কমে যাবে। তাহলে যদি কোনো বস্তুকে তড়িতায়িত স্বর্ণপত্রের সঙ্গে টাচ করানোর পর দেখা যায় বিস্ফোরণ কমে গেছে, তার মানে বুঝতে হবে বাইরের বস্তুটা, স্বর্ণপত্র যে আধানে আহিত ছিল বাইরের বস্তুটা ঠিক তার উল্টো আধানে আহিত। তাহলে বিস্ফোরণ কমলে উল্টো আধান, আর যদি বিস্ফোরণ বাড়ে তাহলে বুঝতে হবে বস্তুটা স্বর্ণপত্রের সঙ্গে সম আধানে আহিত ছিল। ঠিক আছে, তাহলে আধানের প্রকৃতি নির্ণয় হলো। চলো এবার আমরা যেটা করব, এই স্বর্ণপত্র যন্ত্রের সাহায্যে আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো বস্তু পরিবাহী না অন্তরক সেটা নির্ণয় করব। দেখো তাহলে পরিবাহী অথবা অন্তরকের প্রমাণ। তাহলে কোনো বস্তু পরিবাহী না অন্তরক সেটা আমরা স্বর্ণপত্র যন্ত্রের সাহায্যে বা নির্ণয় করবো। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করছি। এর জন্য এই পরীক্ষাটা করতে গেলেও আমাদের কি করতে হবে, স্বর্ণপত্রটাকে আগে থেকেই কোনো একটা আধানে আহিত করে নিতে হবে। তাহলে আমি একটা স্বর্ণপত্র আঁকলাম, চাকতি, এটা দণ্ড স্বর্ণপত্রের, শেষে দুটো স্বর্ণপত্র যুক্ত। স্বর্ণপত্রটাকে আমি আগে থেকেই ধরো প্লাস আধানে, আচ্ছা এটা একটা বক্সের মধ্যে রাখা আছে। আচ্ছা আমি কি করলাম, স্বর্ণপত্রটাকে এখানেও এক্ষেত্রেও আগে থেকে কোনো একটা আধানে আহিত করে দিলাম। তাহলে টোটাল যন্ত্রটাই পজিটিভ আধানে আহিত, এমনকি স্বর্ণপত্রের পাতা দুটো পজিটিভ আধানে আহিত। ফলে তারা পরস্পরকে কি করবে, যেহেতু দুটো পাতি পজিটিভ আধানে আহিত, তারা পরস্পরকে বিকর্ষণের জন্য কি অবস্থায় থাকবে, বিস্ফারিত অবস্থায়, পরস্পর থেকে দূরে সরে থাকবে। এবার কি করছি, বাইরের বস্তুটা পরিবাহী না অন্তরক সেটা আমরা প্রমাণ করব। কি করে প্রমাণ করব, যদি পরিবাহী বস্তু হয় তাহলে তার মধ্যে দিয়ে আধান চলাচল করতে পারবে, আর যদি বস্তুটা অন্তরক হয় তার মধ্যে দিয়ে আধান যাওয়া আসা করতে পারবে না। তাহলে যদি বস্তুটা পরিবাহী হয়, আমি বস্তুটাকে ধরো বাইরের একটা বস্তু যেটা পরিবাহী না অন্তরক সেটা আমাকে পরিমাপ করতে হবে। তাহলে যদি বাইরের বস্তুটা পরিবাহী হয়, যখনই আমি পরিবাহী বস্তুটাকে এই স্বর্ণপত্রের চাকতির সঙ্গে টাচ করাবো, এর মধ্যে দিয়ে আধান যেতে পারে। তাহলে স্বর্ণপত্রের বা এই যন্ত্রে যা আধান ছিল, যদি বস্তুটা পরিবাহী হয়, সব আধান এই বস্তুর মধ্যে দিয়ে আমাদের হাতের মধ্যে দিয়ে কোথায় চলে যাবে, গ্রাউন্ড হয়ে যাবে। অর্থাৎ স্বর্ণপত্রের বিস্ফোরণ কি হয়ে যাবে, যেহেতু এখানে এখন আর কোনো আধান থাকলো না, সব আধান এই বস্তুটার মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে গেল, তাহলে এখানে কোনো আধান না থাকায় এর বিস্ফোরণ কি হয়ে যাবে, কোনো বিকর্ষণ বল কাজ করছে না, তাহলে বিস্ফোরণ কি হবে, কমে যাবে। তাহলে কোনো বস্তুকে স্বর্ণপত্রের চাকতির সঙ্গে যুক্ত করলে যদি দেখা যায় বিস্ফোরণ কমে গেছে, তার মানে বুঝতে হবে বস্তুটা কি বস্তু, পরিবাহী বস্তু। ঠিক উল্টো দিকে যদি বস্তুটা অন্তরক হতো, মানে যার মধ্যে দিয়ে আধান যেতে পারে না, তাহলে বস্তুটাকে টাচ করানোর পরেও এখানে যা আধান এখানেই থেকে যেত, আধানটা এর মধ্যে দিয়ে গ্রাউন্ডে যেতে পারতো না। তাহলে যুক্ত করার পরেও বিস্ফোরণ কি হতো, একই থেকে যেত যদি বস্তুটা অন্তরক বস্তু হয়। তাহলে অন্তরক হলে বিস্ফোরণ একই থাকবে, আর পরিবাহী হলে বিস্ফোরণ সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে কোনো বস্তু পরিবাহী না অন্তরক সেটা আমরা স্বর্ণপত্র যন্ত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। তো মেনলি এই তিনটে জিনিসই হচ্ছে স্বর্ণপত্রের কাজ। ঠিক আছে, চলো এবার আমরা একটু অন্য জিনিসে যাই, যেটা বলতে পারো এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে তড়িৎ আবেশ।
তড়িৎ আবেশ। তাহলে আমরা এবার যে টপিকটা শিখবো সেটার নাম হচ্ছে তড়িৎ আবেশ। চলো তাহলে যেটা আমরা শিখবো এখন হচ্ছে তড়িৎ আবেশ। ইংরেজিটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। আবেশের ইংরেজি হচ্ছে ইন্ডাকশন। আচ্ছা, এই ব্যাপারটা কি খুব ভালো করে বুঝবে জিনিসটা। দেখো, যখন আমি একটা আয়ত বস্তু, আয়ত মানে যার মধ্যে আধান আছে, ধরো এর মধ্যে প্লাস আধান আছে, পজিটিভ আধানে আয়ত একটা বস্তু, এই বস্তুটাকে যখন আমি একটা নিস্তড়িত বস্তুর সামনে আনবো, নিস্তড়িত বস্তু মানে কে, যার মধ্যে আধানের মান 0। নিস্তড়িত বস্তু মানে যার মধ্যে আধানের মান কত, 0। এটা হচ্ছে আয়ত বস্তু, এটা হচ্ছে নিস্তড়িত বস্তু। খুব ভালো করে জিনিসটা লক্ষ্য করবে। তাহলে আয়ত একজন, একজন হচ্ছে নিস্তড়িত। নিস্তড়িত মানে যার মধ্যে আধানের পরিমাণ কত, 0। আর আয়ত বস্তুটায় কি ধরনের আধান আছে, পজিটিভ আধান। ঠিক আছে, এবার দেখো অ্যাকচুয়ালি 0 মানে কি এখানে কোনো আধান নেই। অ্যাকচুয়ালি 0 মানে এখানে যত পজিটিভ আছে, যদি 10টা পজিটিভ থাকে ঠিক 10টাই নেগেটিভ আছে, সেই জন্য মোট আধান কত আছে, 0, যাকে বলা হচ্ছে নিস্তড়িত। ঠিক আছে, কিন্তু এখানে পজিটিভ আধানের পরিমাণ বেশি আছে, নেগেটিভ আধান কম আছে, সেই জন্য মোটের উপর জিনিসটা পজিটিভ আধানে আয়িত, সেটাকে আমরা বলছি আয়িত। এবার দেখো, এই আয়িত বস্তুকে যখন আমি একটা নিস্তড়িত বস্তুর কাছে নিয়ে যাব, পজিটিভ আধান সমধর্মী আধানকে বিকর্ষণ করবে আর বিপরীত ধর্মী আধানকে কি করবে, আকর্ষণ করবে। অর্থাৎ এই বস্তুটায় যে আধানগুলো ছিল একসঙ্গে, যারা ছিল পজিটিভ নেগেটিভ, যার মধ্যে নেগেটিভ আধান যেগুলো ছিল সেগুলো পজিটিভ দ্বারা আকৃষ্ট হওয়ার ফলে এই দিকটায় চলে আসবে। ঠিক আছে, আর এখানে যে পজিটিভ গুলো ছিল সেগুলো এই পজিটিভ দ্বারা কি হবে, বিকর্ষিত হবে, ফলে দূরের দিকে চলে যাবে। তার মানে দেখো, এই বস্তুটায় কিন্তু দুটো আধানই আছে, যা ছিল তাই আছে, শুধু আধানগুলো নতুন ভাবে সজ্জিত হয়ে গেল। আগে তারা একসঙ্গে ছিল, এখন নেগেটিভ গুলো একদিকে চলে এলো, পজিটিভ গুলো একদিকে চলে এলো। এই যে ঘটনাটা ঘটলো নিস্তড়িত বস্তুতে, এই ঘটনাটাকেই আমরা বলবো তড়িৎ আবেশ। ঠিক আছে, তাহলে তড়িৎ আবেশ কাকে বলবো, যে যখন একটা আয়ত বস্তুর সামনে একটা নিস্তড়িত বস্তুকে আমরা আনবো, নিস্তড়িত বস্তুতে আধানগুলো কি হবে, নতুন ভাবে সজ্জিত হবে। এই সজ্জিত হওয়ার ঘটনাটাকেই আমরা বলবো তড়িৎ আবেশ। ঠিক আছে, এবার দেখো, এই যে তড়িৎ আবেশ মানে সজ্জিত হলো আধানগুলো, এই আধানগুলো সজ্জিত হওয়ার পর আমরা প্রথম উদাহরণেই বলেছিলাম যে একটা চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর যখন চিরুনিটাকে আমরা কাগজের টুকরো অর্থাৎ নিস্তড়িত বস্তুর সামনে নিয়ে যাচ্ছি, নিস্তড়িত বস্তুকে চিরুনিটা কি করছিল, আকর্ষণ করছে। আচ্ছা কেন একটা আয়ত বস্তু কেন একটা নিস্তড়িত বস্তুকে আকর্ষণ করবে সেটা দেখে নাও। দেখো, নিস্তড়িত আয়ত বস্তুতে যে কোনো এক ধরনের আধান বেশি পরিমাণে আসে, আর এখানে দু ধরনের আধানই আছে, শুধু একটা আধান কাছের দিকে আছে আর একটা আধান দূরের দিকে আছে। আচ্ছা, এখানে যে আধানগুলো আছে তার মধ্যে নেগেটিভ আধানগুলো পজিটিভের কাছে আছে, ডিস্টেন্স কম, আর এখানে যে পজিটিভ আধানগুলো আছে সেগুলো পজিটিভ থেকে দূরে আছে, অর্থাৎ ডিস্টেন্স বেশি। ঠিক আছে, তাহলে এখানে ডিস্টেন্স কম, পজিটিভ নেগেটিভের ডিস্টেন্স কম, পজিটিভ পজিটিভের ডিস্টেন্স বেশি। ঠিক আছে, যেখানে ডিস্টেন্স কম সেখানে বলের মান বেশি হবে। আমরা কুলম্বের সূত্র পরের চ্যাপ্টারেই দেখব যে যখন দুটো আধানের মধ্যে ডিস্টেন্স কম হবে সেই বলটা তত বেশি হবে,
আর যেখানে ডিস্টেন্স বেশি হবে সেই বলটা তত কম হবে। তাহলে কোন বলটা বেশি কোন বলটা কম দেখো, পজিটিভ আর নেগেটিভের বলটা বেশি, পজিটিভ নেগেটিভ যেহেতু বিপরীত আধান, কি বল এটা? আকর্ষণ বল। তাহলে এখানে আকর্ষণ বলটা বেশি, আর পজিটিভ পজিটিভে কি কাজ করছে, কি বল কাজ করছিল? বিকর্ষণ বল, কিন্তু এদের ডিস্টেন্স বেশি, তাহলে বিকর্ষণ বলটা কি হবে? কম। তাহলে একটা আয়ত বস্তুর সামনে যখন আমি একটা নিস্তড়িত বস্তুকে নিয়ে যাব, আকর্ষণ বল বেশি হবে, বিকর্ষণ বল কম হবে। মোটের ওপর কি মনে হবে? যেহেতু আকর্ষণ বেশি সেই জন্য মোটের ওপর মনে হবে এই বস্তুটাকে কি করছে, এই বস্তুটাকে কি করবে মনে হবে, মনে হবে যেন এই বস্তুটাকে আকর্ষণ করছে। ঠিক আছে? তাহলে যখনই একটা আয়ত বস্তুর সামনে একটা নিস্তড়িত বস্তুকে নিয়ে যাব, নিস্তড়িত বস্তুকে আয়ত বস্তুটা অলওয়েজ কি করবে? আকর্ষণ করবে। ঠিক আছে, বোঝা গেল? অ্যাকচুয়ালি এখানে একটা কোশ্চেন আছে, আকর্ষণের পূর্বে, আকর্ষণের পূর্বে আবেশ ঘটে, এটা ব্যাখ্যা করো। তাহলে আকর্ষণের পূর্বে আমি বললাম একটা আয়ত বস্তুকে যখন আমি একটা নিস্তড়িত বস্তুর সামনে নিয়ে যাচ্ছি, আয়ত বস্তুটা নিস্তড়িত বস্তুকে কি করছে? আকর্ষণ করছে। এই আকর্ষণটা ঘটার আগে কি ঘটবে? আবেশ ঘটবে, সেটা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা দেখো, যখন একটা আয়ত বস্তুকে একটা নিস্তড়িত বস্তুর সামনে আনলাম, প্রথমে আয়ত বস্তুর জন্য নিস্তড়িত বস্তুতে যে আধানগুলো ছিল সেগুলো দুদিকে ছড়িয়ে পড়লো, নেগেটিভ একদিকে চলে এলো, পজিটিভ একদিকে চলে গেল, অর্থাৎ এই বস্তুটায় আধানগুলো কি হলো? সজ্জিত হলো, যে ঘটনাটাকে আমরা বললাম আবেশ। এবার সজ্জিত হওয়ার পর যেহেতু পজিটিভ নেগেটিভের ডিস্টেন্স কম সেই জন্য আকর্ষণ বেশি হয়ে গেল, আর পজিটিভ পজিটিভের ডিস্টেন্স বেশি সেই জন্য বিকর্ষণ কম হয়ে গেল। মোটের ওপর কি মনে হলো? আকর্ষণ হচ্ছে। তাহলে আগে সজ্জিত হচ্ছে অর্থাৎ আবেশ ঘটছে, তারপরে আকর্ষণ ঘটছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে তড়িৎ আবেশ। আর একটা জিনিস বলি, এখানে দু ধরনের আধান আছে, একজন আয়িত আর একজন ছিল নিস্তড়িত, দুটো বস্তু ছিল এখানে, একজন আয়িত বস্তু আর একটা ছিল নিস্তড়িত বস্তু। এবার আয়িত বস্তুটা এ কি করলো? এখানের আধানগুলোকে সজ্জিত করেছে, মানে এই বস্তুটার জন্য এখানে আবেশ সৃষ্টি হয়েছে। তাহলে যার জন্য আবেশ সৃষ্টি হচ্ছে তাকে বলবো আমরা আবেশী আধান। আর যে বস্তুতে আধান আবেশ সৃষ্টি হলো অর্থাৎ যে বস্তুর আধানগুলো সজ্জিত হলো তাকে আমরা বলবো আবিষ্ট আধান। এবার এই আবিষ্ট আধানটা একটু লক্ষ্য করো, এখানে দুটো আধান আছে, নেগেটিভ আধান, নেগেটিভ আধান আছে, আর দূরবর্তী প্রান্তে পজিটিভ আধান আছে। আমি যদি এই বস্তুটাকে একটা তার দিয়ে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করে দিই, এই পজিটিভের বিকর্ষণে এই পজিটিভ গুলো যতটা সম্ভব দূরে যাওয়ার চেষ্টা করছে, তাহলে যখনই আমি একটা তার দিয়ে গ্রাউন্ড করব, এই দূরের পজিটিভ আধানগুলো এই তারের মধ্যে দিয়ে কোথায় চলে যাবে? ভূমিতে বা গ্রাউন্ডে চলে যাবে। তাহলে এই পজিটিভ আধানগুলো বিনা বাধায় যেদিকে ইচ্ছা যেতে পারছে। যেহেতু এই পজিটিভ আধানগুলো চলে যাচ্ছে ইচ্ছে মতো যেদিকে ইচ্ছা, সেই জন্য এই পজিটিভ গুলোকে বলবো আমরা মুক্ত আধান। কিন্তু যে নেগেটিভ আধানগুলো ছিল সে তো এই পজিটিভ আধানের আকর্ষণে আবদ্ধ হয়েছিল, সেই জন্য এটাকে বলবো বদ্ধ আধান। যাই হোক, এই আবেশের ব্যাপারটা মোটামুটি বললাম, ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার হলো। এবার হচ্ছে আমরা যেটা করব, আর বেশি বাকি নেই, অল্পই বাকি আছে। চলো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, বলছি ওয়েট করো একটু। একটা হচ্ছে আধান সর্বদা
পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আমরা এটা প্রমাণ করব। এটা একটা টপিক যে আমরা এখানে দেখাবো যে কোনো বস্তুতে যখন আধান দেবো সেই আধানটা যদি বস্তুটা পরিবাহী বস্তু হয় আধানটা সর্বদা কোথায় অবস্থান করবে? বস্তুর একদম বাইরের পৃষ্ঠে। দেখো ধরো এটা একটা পরিবাহী বস্তু, খুব সহজ বোঝানো যায়, খুব সহজেই বোঝানো যায়। এই পরিবাহী বস্তুর মাঝখানে আমি কিছু পজিটিভ আধান দিয়ে দিলাম। পরিবাহী মানে কি? যার মধ্যে দিয়ে আধান খুব সহজেই চলাচল করতে পারে, তাই তো? পরিবাহী মানে যার মধ্যে দিয়ে আধান খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তাহলে আমি যদি এই পরিবাহী বস্তুর মধ্যে কিছু আধান দিয়ে দিই, যদি পজিটিভ আধান দিই, এই পজিটিভ আধানগুলো পরস্পরকে কি করবে? যেহেতু সমধর্মী আধান, তাহলে পজিটিভ আধানগুলো কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণের জন্য এটা যতটা সম্ভব দূরে চলে যেতে চাইবে। সব থেকে দূরে কোথায় তারা গেলে সব থেকে দূরে চলে যাবে? যদি একমাত্র তারা একদম বাইরের পৃষ্ঠে চলে যায়। যদি বাইরের পৃষ্ঠে যায় তখনই তাদের মধ্যে দূরত্ব কি হবে? এখানে আর থাকলো না। বাইরের পৃষ্ঠে চলে গেলেই কি হবে? তাদের মধ্যে দূরত্ব সব থেকে বেশি হবে। এবার বাইরের পৃষ্ঠ ছেড়ে তো বায়ুতে বেরিয়ে যেতে পারবে না, কারণ বায়ু নিজেই অন্তরণ। তাহলে পরিবাহী আধানগুলো সব থেকে বাইরে কোথায় গিয়ে অবস্থান করবে? একদম বাইরের পৃষ্ঠে, কারণ তখন তাদের মধ্যে ডিস্টেন্সটা ম্যাক্সিমাম। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এবার হচ্ছে দেখো, চলো এবার যেটা করব সেটা হচ্ছে পরিবাহী পৃষ্ঠে আধানের বন্টন। মানে যখন আমি পরিবাহীতে আধান দেবো আধানটা কিভাবে পরিবাহীতে ডিস্ট্রিবিউট হবে। ডিস্ট্রিবিউশন অফ চার্জ, ডিস্ট্রিবিউশন অফ চার্জ in a conducting surface, on a conducting surface। দেখো পরিবাহী পৃষ্ঠে যখন আমি আধান দেবো আধানটা পরিবাহী পৃষ্ঠে কিভাবে ডিস্ট্রিবিউট হবে। আচ্ছা, আচ্ছা দেখো ধরো আমি বিভিন্ন ধরনের কয়েকটা পরিবাহী পদার্থ নিলাম। ধরো একটা ত্রিভুজাকৃতি পরিবাহী, একটা চতুর্ভুজাকৃতি পরিবাহী, একটা এই রকমের টাইপের পরিবাহী, বিভিন্ন আকৃতির আমরা কয়েকটা পরিবাহী পদার্থ নিলাম। প্রত্যেকটা পরিবাহী পদার্থে আমি কি করব? কিছুটা করে আধান দিয়ে দেবো। আচ্ছা প্রথমেই বলি, যে কোনো পরিবাহী বস্তুর যে সারফেস গুলো আছে, এখানে কটা তল, কটা সারফেস? টোটাল 4টে। এখানে 3টে, এখানে অনেকগুলো সারফেস, এই একটা, এইখানে একটা সারফেস, এই দিকটা একটা সারফেস, এই একটা সারফেস। তাহলে বিভিন্ন বস্তুতে তলের সংখ্যা বিভিন্ন রকম। এবার দেখো আমরা প্রত্যেকটা তলকে এক একটা বৃত্তের সঙ্গে তুলনা করতে পারি। কিরকম? যেমন দেখো এটা একটা সমতল। সমতল মানে আমি ধরে নিতে পারি সেটা অসীম ব্যাসার্ধের একটা বৃত্তের অংশ। যেমন পৃথিবীর ব্যাসার্ধ তো খুব বড়, পৃথিবী তো খুব বড় একটা বস্তু। পৃথিবীর ব্যাসার্ধ কত তোমরা জানো? 6400 কিলোমিটার। তাহলে পৃথিবী যেহেতু খুব বড় একটা বস্তু, পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু খুব বড়, সেই জন্য পৃথিবীর একটুখানি অংশকে আমরা দেখছি, দেখে কি মনে হচ্ছে? সমতল, তাই তো? যখন আমি খুব বড় একটা বৃত্তের খুব অল্প অংশকে দেখবো কি মনে হবে? সেটাকে সমতল। তার মানে সমতল মানেই আমি সেটা ধরে নিতে পারি
এটা খুব বড় অসীম ব্যাসার্ধের বৃত্তের অংশ। তাহলে প্রত্যেকটা সমতলই অসীম ব্যাসার্ধের একটা করে বৃত্তের অংশ। ঠিক আছে, তাহলে এখানের ব্যাসার্ধগুলো সব অসীম। কিন্তু যে কৌণিক বিন্দুগুলো আছে এখানে, যে প্রত্যেকটা এই চতুর্ভুজটায় যে কৌণিক বিন্দুগুলো আছে, চারটে কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দুগুলো দেখো একটু লক্ষ্য করে, তলটা এসে এরকম বেঁকে গেছে। আমি যদি একটু বড় করে দেখাই, তলটা এইরকম বেঁকে গেছে, এইটা হচ্ছে কৌণিক বিন্দু। তাহলে দেখো এই কৌণিক বিন্দুটাও একটা বৃত্তের অংশ, কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধটা খুবই ছোট। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে সমতল হচ্ছে অসীম ব্যাসার্ধের একটা বৃত্তের অংশ, কৌণিক বিন্দুগুলোও একটা বৃত্তের অংশ, কিন্তু বৃত্তের ব্যাসার্ধ কি খুব ছোট। এখানে দেখো, এখানেও সেম হবে, কৌণিক বিন্দুগুলো খুব ছোট্ট ছোট্ট ব্যাসার্ধের বৃত্তের অংশ, আর সমতলগুলো অসীম ব্যাসার্ধের বৃত্তের অংশ। এই বস্তুটায় দেখো, এই দিকটা এই রকম একটা বৃত্তের অংশ, ঠিক আছে, এই দিকটা এই রকম একটা বৃত্তের অংশ, ঠিক আছে, আর এই ওপরের দিকটা আর নিচের দিকটা প্রায় সমতল, এইটা আর এটা। তাহলে এইগুলো অসীম ব্যাসার্ধের বৃত্তের অংশ। ঠিক আছে, তাহলে এই দিকটার আমি ব্যাসার্ধ ধরে নিই R1, এই দিকের ব্যাসার্ধটা সব থেকে ছোট R2, আর এগুলো তো সব থেকে বড় ইনফিনিটি। এবার দেখো, যখন তুমি এই পরিবাহী বস্তুগুলোয় আধান দেবে বাইরে থেকে, আধান সবসময়, আমি আগেই দেখলাম আধান সবসময় কোথায় অবস্থান করবে, পরিবাহীর বাইরের পৃষ্ঠে। তাহলে যখন আমি এই বস্তুগুলোয় আধান দেবো, যে জায়গার বক্রতা ব্যাসার্ধ, এই প্রত্যেকটা অংশ যে বৃত্তের অংশ, সেই বৃত্তের ব্যাসার্ধগুলোকে বলা হয় ওই জায়গার বক্রতা ব্যাসার্ধ। যেমন সমতলের তাহলে বক্রতা ব্যাসার্ধ অলওয়েজ কত, ইনফিনিটি। এই কৌণিক বিন্দুগুলোর বক্রতা ব্যাসার্ধ খুব ছোট, প্রায় 0। এখানের বক্রতা ব্যাসার্ধ এই বস্তুটার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তো যখন আমি কোনো পরিবাহী বস্তুতে আধান দিচ্ছি, যে জায়গায় বক্রতা ব্যাসার্ধ, পরে প্রমাণ করব, যে জায়গার বক্রতা ব্যাসার্ধ যত কম হবে সেখানে তত বেশি আধান গিয়ে জমা হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এই বস্তুটায় আধান দিই, কোন জায়গাগুলোর বক্রতা ব্যাসার্ধ কম, এই চারটে কৌণিক বিন্দু, তাহলে এখানে বেশি আধান জমা হবে। আর এই সমতলগুলোর বক্রতা ব্যাসার্ধ খুব বেশি, ইনফিনিটি, তাহলে এখানে খুব কম আধান জমা হবে। তাহলে ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে, এই জায়গাগুলো খুব বেশি, তাহলে আধান ডিস্ট্রিবিউশন এখানটা বেশি। আর সমতলগুলোয় কি হবে, আধান খুব কম জমা হবে, তাহলে এটা হচ্ছে প্লাস আধান হবে। তাহলে এই জায়গাগুলোয় খুব বেশি আধান জমা হয়েছে। ঠিক আছে, আর এই সমতল অঞ্চলে খুব কম আধান জমা হয়েছে। এখানেও তাই, কৌণিক অবস্থানগুলোয় খুব বেশি আধান জমা হবে, আর সমতলগুলোয় খুব কম আধান জমা হবে। এই বস্তুটায় দেখো কি হবে, এখানের বক্রতা ব্যাসার্ধ সব থেকে ছোট, তাহলে এখানে বেশি, আর এই দুদিকটা হচ্ছে সমতল, তাহলে আধান কম। আবার এখানটার বক্রতা ব্যাসার্ধ এর তুলনায় একটু বেশি, কিন্তু সমতলের তুলনায় এখানে বক্রতা ব্যাসার্ধ কম, তাহলে একটু বেশি আধান। এইভাবে আধান ডিস্ট্রিবিউশনটা হবে। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম। এবার দেখো, তাহলে কোন জায়গাগুলোয় আধান বেশি জমা হচ্ছে, যেখানে বক্রতা ব্যাসার্ধ যত কম। ঠিক আছে, এবার দেখো, তাহলে এই জায়গায় তুমি যদি একটা একক ক্ষেত্রফল কল্পনা করো, আর সমতলের অংশে যদি একটা একক ক্ষেত্রফল কল্পনা করো, কোন একক ক্ষেত্রফলটায় বেশি আধান থাকবে, অবশ্যই যেখানে আধানের কনসেন্ট্রেশন বেশি। অর্থাৎ এখানে একক ক্ষেত্রফলে বেশি আধান আছে অবশ্যই, এখানে একক ক্ষেত্রফলে অনেক কম আধান আছে। এই একক ক্ষেত্রফলে কোথাও যত আধান থাকবে তাকে তাকে আমি বলবো আধানের তলমাত্রিক ঘনত্ব। খুব ভালো করে লক্ষ্য করো এই ব্যাপারটা। দেখো,
আধানের তলমাত্রিক ঘনত্ব, এখানেও একটা ফর্মুলা আসবে, আধানের তলমাত্রিক ঘনত্ব। সারফেস ডেন্সিটি, সারফেস ডেন্সিটি অফ চার্জ, আধানের তলমাত্রিক ঘনত্ব। আচ্ছা, যাকে আমরা এইরকম একটা নোটেশন দিয়ে প্রকাশ করব, যাকে বলা হবে সিগমা। ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে একক ক্ষেত্রফলে যত আধান আছে তাকে আমরা বলবো আধানের তলমাত্রিক ঘনত্ব। আচ্ছা দেখো, এখানে একক ক্ষেত্রফলে কত আধান ছিল? কোথায় একক ক্ষেত্রফলে বেশি আধান ছিল? অবশ্যই যেখানে বক্রতা ব্যাসার্ধ কম। আমি যদি ধরে নিই, যেহেতু যে কোনো পৃষ্ঠকেই আমি কোনো না কোনো গোলকের সঙ্গে তুলনা করছি, বিভিন্ন জায়গার বক্রতা ও ব্যাসার্ধগুলো, গোলকের ব্যাসার্ধগুলো বিভিন্ন জায়গার শুধু বিভিন্ন রকম। তো যে কোনো গোলকের সঙ্গে যেহেতু আমি তুলনা করছি, যে কোনো পৃষ্ঠকে, গোলকের ক্ষেত্রফল কত হয়? যদি ব্যাসার্ধ আর হয় তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 4πr²। ঠিক আছে। তাহলে কোনো বস্তুতে, ধরো কোনো বস্তুতে কিউ পরিমাণ আধান আছে এবং বস্তুটার টোটাল সমগ্রতলের ক্ষেত্রফল 4πr²। যদি বস্তুটা একটা গোলক হয় তাহলে টোটাল ক্ষেত্রফল হবে 4πr²। আর যদি বস্তুটায় কিউ পরিমাণ আধান থাকে তাহলে দেখো 4πr² ক্ষেত্রফলে কত আধান আছে? কিউ। তাহলে একক ক্ষেত্রফলে কত আধান থাকবে? Q/4πr², যেটাকেই আমরা বলবো সিগমা। তাহলে সিগমা সমান অলওয়েজ কত হবে? Q/4πr²। একক ক্ষেত্রফলে যা আধান থাকবে সেটাই হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব বা সিগমা। ঠিক আছে। এবার দেখো, সিগমার এক্সপ্রেশন সবসময় তাহলে আসছে Q/4πr²। ঠিক আছে। এখান থেকে আমি কয়েকটা জিনিস বলে দিই। দেখো, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, যদি কিউ এর মান কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা লিখতে পারি সিগমা সমান 1/r²। অর্থাৎ বক্রতা ব্যাসার্ধের সঙ্গে তলমাত্রিক ঘনত্বটা ব্যস্তানুপাতিক, মানে যেখানের বক্রতা ব্যাসার্ধ কম সেখানে সিগমা বেশি। আমি তাই বলেছিলাম, যেখানে বক্রতা ব্যাসার্ধ যত কম হবে সেখানে তত বেশি আধান জমা হবে, অর্থাৎ সেখানে আধানের তলমাত্রিক ঘনত্বটা কি হবে? খুব বেশি হবে। ঠিক আছে। সেটা আমরা প্রমাণ করে দিলাম। এখান থেকে আরেকটা ফর্মুলা লিখে দিই, তাহলে σ1/σ2 সমান r2² যদি কিউ বা অন্যান্য রাশিগুলো কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, সিগমার মান নির্ণয়ের হচ্ছে এইটা ফর্মুলা। ঠিক আছে। চলো, এই হচ্ছে গেল তলমাত্রিক ঘনত্ব। এই তলমাত্রিক ঘনত্বের লাস্ট, খুব শেষের দিকে চলে এসেছি আমরা। এই তলমাত্রিক ঘনত্বের কয়েকটা জাস্ট ছোট্ট দু একটা প্রয়োগ আছে, সেটা আমি বলে দিই, তাহলেই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা দেখো, চলো, সূচাগ্র অগ্রভাগের ক্রিয়া। দেখো, ধরো আমি যদি এরকম একটা বস্তু নিই, যদি এই বস্তুটায় আমি আধান দিই, কোথায় সব থেকে বেশি আধান জমা হবে? যেখানে তলমাত্রিক ঘনত্ব, যেখানে বক্রতা ব্যাসার্ধ সব থেকে কম, অর্থাৎ এই জায়গাটায় বক্রতা ব্যাসার্ধ সব থেকে কম, সব থেকে বেশি আধান এখানে জমা হবে। তাহলে আধান ডিস্ট্রিবিউশনটা এরকম হয়ে যাবে, এখানে সব থেকে বেশি আধান, এই জায়গাগুলো একটু বেশি। ঠিক আছে। এইভাবে আধান ডিস্ট্রিবিউট হবে। এবার দেখো, যেহেতু সূচল অগ্রভাগ, সেই জন্য আমি লিখেছি সূচল অগ্রভাগের ক্রিয়া। এবার দেখো, ধরো এই বস্তুটাকে, ত্রিভুজাকৃতি বস্তুটাকে আমি কোনো একটা আধানে আহিত করে দিলাম, ধরো পজিটিভ আধান। খুব ভালো করে বুঝবে ব্যাপারটা। তাহলে যদি আমি পজিটিভ আধানে আহিত করে নিই এবং এর সামনে আমি একটা জ্বলন্ত বা
এই যখন আমি এই বস্তুটাকে এইভাবে আয়ত করে নিলাম, এই বস্তুটার চারিদিকে কি আছে? বায়ুর কণা, এয়ার পার্টিকেল। ঠিক আছে, বায়ুর কণাগুলো সাধারণ অবস্থায় কি অবস্থায় আছে? নিস্তড়িত, নিস্তড়িত নিউট্রাল অবস্থায় আছে। তাহলে যখনই এই বস্তুটাকে আমি আয়ত করলাম, বস্তুটার তলমাত্রিক ঘনত্ব যে জায়গায় সব থেকে বেশি, সেখানে কি হবে? বায়ুর নিস্তড়িত কণাগুলোকে সে আকর্ষণ করবে। কেন আকর্ষণ করবে? কারণ বায়ুর কণাগুলোয় আবেশ ঘটবে। আবেশ মানে বায়ুর কণাগুলোর সামনের প্রান্তে নেগেটিভ আধান আর দূরের প্রান্তে পজিটিভ আধান আবিষ্ট হবে। একটু আগেই আমরা বললাম এই ভিডিওতেই আবেশ। তাহলে বায়ুর কণাগুলো এইভাবে আবিষ্ট হচ্ছে, সামনে বিপরীত আধান আর দূরে সমধর্মী আধান। তাহলে বায়ুর কণাগুলো এইভাবে আবিষ্ট হচ্ছে, নেগেটিভ সামনে আর দূরে পজিটিভ। এবার আয়িত বস্তু নিস্তড়িত বস্তুকে কি করছে? অলওয়েজ আকর্ষণ। তাহলে বায়ুর কণাগুলো সব এই দিকে ছুটে আসবে, এই বস্তুর দিকে। তাহলে যখন একটা বায়ুর কণা এই বস্তুর কাছে এলো, বায়ুর নেগেটিভ এখানে পজিটিভ দিয়ে কি করলো? খুব ভালো করে এই জায়গাটা বুঝুন। বায়ুর নেগেটিভ সামনে ছিল, এখানে পজিটিভ নেগেটিভ কি হলো? ব্যালেন্স হবে। তাহলে বায়ুর যদি নেগেটিভ এখানে পজিটিভ দ্বারা ব্যালেন্স হয়ে যায়, বায়ুতে শুধু কি আধান পড়ে থাকবে? অনলি দূরের পজিটিভ আধান। তাহলে যদি বায়ুর কণায় পজিটিভ আধান পড়ে থাকে, এখানে কি আধান আছে? পজিটিভ। তাহলে এখানেও পজিটিভ, এখানে পজিটিভ, সঙ্গে সঙ্গে তীব্রভাবে বিকশিত হয়ে দূরে চলে যাবে। ঠিক আছে, তাহলে বায়ুর কণাগুলো চারদিক থেকে আসছে, এখানে নেগেটিভ আধান পজিটিভ দ্বারা, বায়ুর কণার নেগেটিভ আধান এখানে পজিটিভ দ্বারা ব্যালেন্স হচ্ছে। তাহলে বায়ুর কণায় শুধু পড়ে থাকছে যেহেতু পজিটিভ আধান, তারা তীব্রভাবে বিকশিত হয়ে সামনের দিকে সরে যাচ্ছে। অর্থাৎ এই বস্তুটার সামনে দিয়ে একটা বায়ু প্রবাহের সৃষ্টি হচ্ছে। সেই জন্য যদি আমি এই বস্তুটার এই সূচাগ্র অগ্রভাগের সামনে একটা জ্বলন্ত মোমবাতিকে রাখি, জ্বলন্ত মোমবাতিকে যদি আমি রাখি, দেখা যাবে বায়ু প্রবাহ হচ্ছে মানে মোমবাতির শিখাটাকে ঠেলে এইদিকে সরিয়ে দেবে। তাহলে একটা সূচাগ্র অগ্রভাগের সামনে যখন আমি একটা জ্বলন্ত মোমবাতিকে রাখবো, দেখতে পাবো একটা আয়িত সূচাগ্র অগ্রভাগের সামনে একটা মোমবাতিকে রাখলে মোমবাতির শিখাটা সঙ্গে সঙ্গে কি হচ্ছে? পাশের দিকে সরে যাচ্ছে, কারণ এই সূচাগ্র অগ্রভাগের সামনে থেকে একটা বায়ু প্রবাহের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো এই সূচাগ্র অগ্রভাগের এই ক্রিয়াটাকে কাজে লাগিয়ে আমরা তড়িৎ বা বজ্র নিবারক, অর্থাৎ বজ্রপাতের হাত থেকে আমাদের বাড়ি ঘর বাঁচাতে যে যন্ত্রটা ব্যবহার করা হয় তাকে বজ্র নিবারক বলা হয়। সেই বজ্র নিবারক ব্যবস্থাটাও কিন্তু এই সূচাগ্র অগ্রভাগের ক্রিয়ার উপরই নির্ভর করে আছে। কিভাবে? দেখো, লাস্ট টপিক আজকের বা চ্যাপ্টারের লাস্ট টপিক, বজ্র নিবারক। দেখো, তোমরা লক্ষ্য করে অনেক বাড়িতেই দেখবে, অনেক বাড়িতেই মাথার উপর একদম বাড়ির সব থেকে ওপরে ত্রিশূলের মতো একটা অংশ ওপরের দিকে মুখ করে যুক্ত থাকে। কেন থাকে? দেখো, ধরো এটা একটা বাড়ি, বাড়ির একদম মাথায় একটা ত্রিশূলের মতো অংশ যুক্ত। ত্রিশূল মানে যার তিনটে সূচাগ্র অগ্রভাগ আছে। ঠিক আছে, এবার দেখো, ধরো যখন মেঘের বজ্রপাত হয়, তখন মেঘে বজ্রপাতের ফলে মানে মেঘে মেঘে ঘর্ষণে যে তাপ সৃষ্টি হয়, সেই তাপের ফলে মেঘে মানে একটু ভাসমান জলকণা, সেই জলকণার আধানগুলো ভেঙে H+ ও H- আয়ন হয়ে যায়। তাহলে ধরো কারোর বাড়ির ওপর H+ আয়নযুক্ত কোনো মেঘ এসেছে, প্লাস আয়নযুক্ত কোনো মেঘ কারোর বাড়ির সামনাসামনি এসেছে। এবার এই প্লাস আয়নের আকর্ষণে ত্রিশূল আকৃতি যে অংশটা আছে, যেটাকে আমরা বলেছি বজ্র নিবারক, এই অংশে
ভূপৃষ্ঠ থেকে দেখো এই ত্রিশূলের মতো অংশটা সবসময় একটা তার দিয়ে ভূপৃষ্ঠের সঙ্গে যুক্ত থাকে, গ্রাউন্ড করা থাকে, ভূপৃষ্ঠের সঙ্গে যুক্ত থাকতেই হবে। তাহলে যখনই প্লাস আধানযুক্ত মেঘ এই বাড়ির কাছাকাছি আসবে, প্লাস আধানের আকর্ষণে এই তারের মধ্যে দিয়েও প্রচুর নেগেটিভ আধান এই জায়গায় গিয়ে জমা হবে। আর সূচলক অগ্রভাগ মানে সেখানে তলমাত্রিক ঘনত্ব খুব বেশি, তা এখানে নেগেটিভ আধান জমা হবে। ঠিক আছে, এবার দেখো এই নেগেটিভ আধান আশেপাশের যে বায়ুর কণা আছে সেই বায়ুর কণার তড়িৎ আবেশ ঘটাবে। তড়িৎ আবেশ মানে বায়ুর কণাগুলো সাধারণত নিস্তড়িৎ, তাহলে নিস্তড়িৎ মানে প্লাস মাইনাস যেহেতু এখানে আছে তাহলে এর সামনের প্রান্তে হবে প্লাস, দূরে মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাই প্লাস মাইনাস প্লাস। এবার এই বায়ুর কণা যখন এই জায়গায় আসবে প্লাস মাইনাস দ্বারা কি হবে ব্যালেন্স। ঠিক আছে, প্লাস মাইনাস দ্বারা ব্যালেন্স হয়ে গেলে বায়ুর কণায় শুধু কোন আধান পড়ে থাকছে, ভালো করে লক্ষ্য করো, বায়ুর কণায় শুধু পড়ে থাকছে নেগেটিভ। তাহলে নেগেটিভ আধান যুক্ত বায়ুর কণা যখন এখানে এলো, এখানেও নেগেটিভ, বায়ুর কণাও নেগেটিভ, তীব্রভাবে বিকর্ষিত হলো, অর্থাৎ যেটা সূচাগ্র অগ্রভাগের ক্রিয়া। তাহলে চারিদিক থেকে নেগেটিভ আধান আসছে, এখানে পজিটিভ আধান নেগেটিভের সঙ্গে ব্যালেন্স ঘটিয়ে শুধু নেগেটিভ আধান যুক্ত যে বায়ুর কণাগুলো পড়ে থাকছে সেগুলো তীব্রভাবে বিকশিত হয়ে ওপরের দিকে সরে যাচ্ছে। এবার নেগেটিভ আধান যুক্ত বায়ুর কণা ওপরের দিকে যখনই ছুটছে, এই বায়ুর নেগেটিভ আধান মেঘের পজিটিভ আধানকে আবার কি করে ফেলছে, ব্যালেন্স করে ফেলছে। অর্থাৎ এখানের পজিটিভ আধান নেগেটিভ আধান দ্বারা ব্যালেন্স হয়ে যাওয়ার ফলে সেই বাড়িতে বজ্রপাতের সম্ভাবনা কি হচ্ছে, অনেকটাই কমে যাচ্ছে। এই জন্য এই যন্ত্রটাকে আমরা বলবো বজ্র নিবারক। বজ্র নিবারক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। প্রথম চ্যাপ্টারে মোটামুটি এগুলোই আছে। যেখানে যেখানে অসুবিধা হবে বুঝতে পারবে না আমাকে কমেন্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমার ইউটিউব পেজে, আমি আশা করি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।